ভয়েস স্টুডিও, গল্পে হারিয়ে যান প্রতিনিয়ত। হাত ছেড়ে দিয়ে ইহাম ওয়াশরুমে চলে গেল। মায়েরার রাগে শরীর জ্বলে গেল। এই লোকটা তাকে মাথামোটা গবেট কেন বলে সবসময়? দাঁতে দাঁত লেগে আসে ক্রোধে। পরক্ষণে মনে হয় আলমারির কথা। প্যাকেট কিসের প্যাকেট ওখানে? এই রাতের বেলায় তৈরি হতে যাবে কেন সে? কপাল কুঁচকে আসে মায়েরার। ভেতরের উদ্দীপনা সঞ্চয় করে এগিয়ে যায় আলমারির দিকে। তখন মায়ের চেঁচানো শুনে দৌড়ে ঘর থেকে বের হয়। শিপু মনমরা হয়ে বসে আছে। তার মন সন্দিহান, দ্বিধাগ্রস্ত, সূর্য উদয়মানের মতো সত্য। মনটা আজকাল বিষণ্ণ, নিস্তেজ থাকে। এই মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না সে। শুধু বোঝে তার কোনো কিছুতে ভালো লাগে না। পছন্দের ফেসবুকও আজকাল বিরক্ত লাগে। উদাস মনে যে কি ভাবে তার কষি মন, সেই সম্পর্কে সে সম্পূর্ণ অনভিজ্ঞ, অচেতন। কেবল নাম না জানা উদ্দেশ্যহীন এক অস্থিরতা অনুভব করে ভিতর ঘরে। ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয় না তার। চিকন শরীরটাও আরো জীর্ণ হয়েছে। ক্ষণে ক্ষণে তুহিনের কথা মনে আসে। অদ্ভুতভাবে ভিতরটা ছটপট করে ওঠে কোনো কারণে। এই উত্তর খুঁজে না পাবার বিষয়টা তাকে আরো অস্থির আর বিষণ্ণ করে তোলে। মা সেই কখন থেকে ডাকছে খাবারের জন্যে, কিন্তু তার খেতে মন চাইছে না। দুপুরবেলা গনে গনে 6 লোকমা খাবার পড়েছিল পেটে। এরপর আর কিছু খায়নি সে। বিকেলের নাস্তায় তার আম্মু তার পছন্দের রামেন রান্না করে দিয়েছিলেন, তাও খায়নি। পেটে খিদেও বা লাগে না কেন? তার এই অনুভূতিগুলি কোথায় কোন অনুভূতির আড়ালে চাপা পড়ল? বড্ড হতাশ লাগে তার। নিজের মনকে বোঝাতে না পেরে আরো বিষণ্ণতার কালো আধার তাকে যেন আষ্টে পিষ্টে নিচ্ছে। নিজের উপরও বড্ড বিষাক্ত অনুভব লাগে তার। কাল তো আম্মু একবার বলেই বসেছিলেন, তুই কি তুহিনকে পছন্দ করিস? সে তার মায়ের কথার পিঠে কোনো জবাব দেয়নি, বরং নিরুত্তর রয়েছে। তার উপর আজকে ভাইয়ের আগমন তাকে আরো চিন্তিত করে তুলছে। ঘরে তুহিন ভাইয়ের বিষয়টা নিয়ে টুকটাক কথা হয়। আব্বু আম্মু কেউ কিছু তাকে সেভাবে না জিজ্ঞাসা করলেও, না বললেও ভাইয়া ওই কাঠিন্য মানুষটার সামনে কি এই বিষয় নিয়ে তাকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে? খাবার খেয়ে এসে ইহাম আগে আগে বিছানায় গিয়ে চিত হলো। শরীর অকারণেই যেন ক্লান্ত লাগছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় 11টা 16 বাজে। এর একটু পর মায়েরা এলো রুমে। নিঃশব্দে গটগট পায়ে গিয়ে পড়ার টেবিলে বসলো। আইসিটি বইটা নিয়ে ভোতা মুখ ঠেসে রেখেছে সেখানে। ইয়াম এক পলক তাকিয়ে দেখলো তাকে। দেখি যেন কত মেধাবী ছাত্রীর ছটা এসেছে। এই ঘাততারা মেয়ে কি আর এক কথাই তার কাজ করবে? এইটুকু শরীরে কত তেজ দেখো মেয়ের। সবটা সময় ফালতুগিরি তেরামি না করলে মেয়ের হজম শক্তির অভাবে কোষ্ঠকাঠিন্য রোগ হয়। বেয়াদব মাথা মোটা মেয়ে একটা। ইহাম বিরক্ত হয়ে ডাকলো, মায়েরা, কি বলেছিলাম তোমায়? মেয়েটা তার কথা শুনতে পেয়েও এমন ভান করলো যেন ঘরে বাকি আর কেউ নেই। সে খুব মনোযোগী ভঙ্গিতে তাকিয়ে আছে বইয়ে। ইহাম উঠল, দরজার সিটকিনিটা ভালো করে লাগিয়ে দিয়ে এসে মায়েরার সামনে দাঁড়ালো। মায়েরা তখন নিরুত্তর, মাথা তুলে তাকায়ও নি, যেমন জোরপূর্বক মুখ গুজে রেখেছে বইয়ের দিকে। ইহাম রাগ দেখিয়ে বইয়ের পৃষ্ঠায় থাবা মেরে হাত রাখে। মায়েরার দিকে তাকিয়ে কটমট করে বলে, এদিকে তাকাও বেয়াদব মেয়ে। মায়েরা চোখ বন্ধ করলো। বুঝতে পারলো লোকটা রেগে গিয়েছে, কিন্তু সে নিজেই তো অনুচিত অস্থিরতায় ভুগছে। আজ কেন যেন তার নিজের রুমে এই লোকটার সাথে থাকতে তার অদ্ভুত লাগছে। একটা অস্বস্তি ভাবও হচ্ছে। ভেতরের আলোড়নটা ঢোক গিলে হজম করার চেষ্টা করলো সে। অতঃপর মাথা উঁচু করে তাকালো ইহামের দিকে। শান্তভাবে জবাব দিল, জানেনই তো আমি বেয়াদব। বাবরে এই কথাটা বলতে হয় কেন? কিছু বলবেন? লাগবে কিছু? এই মুহূর্তে তুমি উঠে রেডি হও, এটাই চাইছে। এত তো রেডি হয়ে যাবো কোন সুখে?
আপাতত আমার পড়া আছে, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। তুমি আমার কথা শুনবে না, এই তো? এমন অভিনয় করছো যেন বিশ্ব সেরা ছাত্র তুমি। মাথাতে শুধু পচয় গোবর ভরা। এখন পড়া বাদে যেটা বললাম সেটা করো। আপনার কথা আমি কিছুই করতে যাব কেন? কি মনে করেন আপনি নিজেকে? যা বলবেন তাই শুনবো কেন আমি? ইহাম উত্তর দিল না, রাগলও না, উল্টে মায়রার হাতের কবজি ধরে টেনে তুলল। আলমারির কাছে নিয়ে গিয়ে নিজেই খুলে শপিংটা বের করলো। সেটা এগিয়ে দিয়ে শান্ত স্থিরভাবে বলল, এটা পরে রেডি হয়ে নাও ফাস্ট। খুব বেশি সময় দিচ্ছি না কিন্তু। পারবো না আমি। পড়বে, অবশ্যই পড়বে। আমি বলেছি তাই তুমি পড়বে মায়েরা। ওই মোলায়েম কণ্ঠে না ছিল কোনো রুক্ষতা, কঠোরতা কিংবা হুকুমের আভাস। যা ছিল কেবলই তা কমলতা আর সিদ্ধতার আধিপত্য। ভিতরের এক গিয়ে জিটটা দমল যেন মায়রার। সে মাথা নিচু করে নিল, মুখ ঘুরিয়ে প্রশ্ন করল, কি আছে এতে? শাড়ি। চট করে মায়রা আবারও তাকালো ইহামের দিকে। চোখের ভাষা শান্ত স্থির, নির্লিপ্ত। নাকের পাটা ফুলিয়ে প্রশ্ন করল, পরবো না আমি ওটা। আপনি না মানা করেছিলেন আমার শাড়ি পরতে? আপনি কোন না কোন মেয়ের ওপর ক্রাশ খেয়েছিলেন কলেজে, তাহলে কেন পরবো? এখন তো আর আমি কলেজে পড়ি না, বিয়ে পাশ করেছি। বউকে শাড়ি পরতে বলবো? দরকার পড়লে বলবো আমাকে আঁচলে বেঁধে নিয়ে ঘুরতে। তোমার মোটা মাথায় অত সব বুঝতে হবে না। তুমি আগে এটা পরে রেডি হয়ে নাও, বেশি সময় নেবে না। আমি ভুলেও এটা পরবো না। আপনার মনে নেই আপনি না করার পর জিদ দেখিয়ে শাড়ি পরেছিলাম বলে কি কি বলেছিলেন, কেমন ব্যবহার করেছিলেন? আমার মতো মেয়ের প্রতি আপনার কোনো আগ্রহই নেই বলেছিলেন। তাহলে এখন এত আলকাপড়ি দেখাচ্ছেন কেন? যান তো, দূরে যান। ইহামের বাড়িয়ে দেওয়া শপিংটা ঠেলে মায়রা চলে যেতে পা বাড়াতেই ইহাম খপ করে তার কোমর পেঁচিয়ে নিয়ে এলো নিজের কাছে। কানের দিকে মুখ বাড়িয়ে দিয়ে ফিসফিস আওয়াজে বলল, পেরিতি দেখাতে চাইনি বলেই তো মানা করেছিলাম। মাথা মোটা, তোমার এই অঙ্গ জ্বালানো গায়ে শাড়ি যে একদম বেমানা, সেটা যদি তুমি জানতে মেয়ে, যে একদম ঝলছে দেয় অন্তর। একটু স্বস্তির জন্য হৃৎপিণ্ডটা হাকুবাকু করে বেসামালভাবে। এই মরণ যন্ত্রণার জন্য সে আর অঙ্ক গ্রাস করতে না পারে। তাই বলেছিলাম কথাটা, যেটা তোমার মোটা মাথার গোবর অবধি যায়নি। এনিওয়ে, শাড়িটা উইদাউট তর্ক তেরামি না করে পড়বে, নাকি আমি চুপ করে নিচে পড়িয়ে দিব ইউটিউব দেখে? তবদা খেয়ে দাঁড়িয়ে রইল মায়রা। মুখের বুলি হারিয়েছে সে। কিছুক্ষণ মন্ত্রপুতের মতো ওই মোহাচ্ছন্ন মুখের দিকে তাকিয়ে রইল। অতঃপর শেষের বাক্যটা কান জ্বালিয়ে দিল তাকে। দুই হাত দিয়ে ধাক্কা মেরে সরাই ইহামকে। কটমট চোখে তাকিয়ে হাত থেকে শপিংটা খাবলে নিয়ে ছুটে ওয়াশরুমে। দ্বিধাদ্বন্দ্বে আনসান করে উঠছে কমল মনটা। বদ্ধ রুমের গুমটতা মন পিঞ্জিরাকে আর অস্থির অশান্ত করে তুলছে। এই নীরব বোবা ছটপটানো তাকে দিকভ্রান্তও করছে। ব্যথাতুর মুখাবয়ব নিয়ে ফোন হাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। জলজল করছে ফোনের স্ক্রিনে একটা পরিচিত নাম্বার। যদিও এমন না যে এই নাম্বারটার সাথে সে খুব সহজ সোজা, কিংবা তাদের কথাবার্তাও হয়েছে খুব, তবুও এক বিষাক্ত দুটানা তাকে থমথমে করে তুলছে। হৃদয়ের তিক্ত যন্ত্রণার ডাক সাড়া দিয়ে অহেতুক দ্বন্দ্বকে মারিয়ে তুহিন কল দিল সেই নাম্বারটায়। একবার দুবার কল হবার পরও রিসিভ করে না সেই কাঙ্ক্ষিত মানুষটা। সবসময় ফেসবুকে ডুবে থাকা মেয়েটাও আজকাল খুব অনিয়মিত হয়ে যাচ্ছে প্রিয় ফর্ম থেকে। শিপু যেন তার থেকে একদম গুটিয়ে নিয়েছে। বড্ড বিরক্ত আর ব্যাকুল হলো তুহিন। রাগে হুঙ্কার তুলে নিজের ফোনটা ছড়িয়ে দিল বিছানার উপর। ক্ষণে ক্লান্ত হয়ে ধপ করে নিজেও বসল বিছানায়। চোখে মুখে কাতর তিক্ত হতাশার কায়া। অসহায় হয়ে চোখ ঢেকে ফেলল দুই হাত দিয়ে। যতই বলুক সে বিদেশ যাবে না, জেদ ধরে থাকলেও সে ঠিকই সব কাজ চলমান রেখেছে। খুব শীঘ্র সব ঠিকও হয়ে যাবে। এটাও তার জীবনের খুব বড় একটা অধ্যায়। সুযোগটা হাতছাড়া হলে জীবন ধরাশায়ীর দিকে অগ্রসর হবে। ঠিক কিছু একটা ব্যবস্থা সে করবে মনে মনে ভেবে নিল। এবার তার নিজেকেই কিছু একটা করতে হবে। বাবার আশায় বসে থাকাও যায় না। ইয়াম ভাই এখন একমাত্র ভরসা। উনি বিচক্ষণ হয়ে নিশ্চয়ই কিছু একটা করবেন।
ওরা কেন বুঝতে চায় না শিবুকে আমি পছন্দ করি? টকটকে একটা লাল রঙের শাড়ি পরেছে মায়রা। জানলার ধারে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে মেয়েটা। চোখের ভাষা অশান্ত চঞ্চল। স্বামী নামক মানুষটাকে পছন্দ করেছে সেই কবে, কিন্তু লোকটার কাছে তার কোনো মূল্যই নেই, আর না কোনো রকম দাম দেয় তাকে। উল্টে সবসময় অবজ্ঞা অবহেলা করে দূরে রাখে কেন? কেন? এত দূরত্ব তাদের সম্পর্কে কিসের? কেন কাছে টানতে চায় না মানুষটা? দায়ে পড়ে কেনই বিয়ে করতে গেল? কি হবে এই মূল্যহীন সম্পর্কটার? বুক ভার হয়ে আসে মায়রার। ভেতরটা ছ্যাঁত করে জ্বলে ওঠে। রাত তখন 11:52 বাজে। ইহাম নিঃশব্দে এগিয়ে গেল। শাড়ি পরিহিত মায়রার আগুন কায়া তার হৃদয় ঝলসে দেয়, চোখ জ্বালিয়ে আঙ্গার করে তোলে। ভেতরটা তখন অশান্ত বিক্ষোভে নামে। তবুও ধীর পায়ে একদম চুপটি করে এগিয়ে যায় মায়রার দিকে। একদম পিছনে গিয়ে দাঁড়ায় নিভৃতে। আচমকা শাড়ির আঁচল ভেদ করে মায়রার কমল ওদরে হাত ঢুকিয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। আচমকা এমন গাঢ় স্পর্শে কেঁপে ওঠে মায়রার সমস্ত শরীর। সেকেন্ড কয়েক সময় নিয়ে বিষয়টা বুঝতেই চোখ নেতিয়ে আনে ব্যাকুলতায়। টপ টপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তেই আড়াল করে নেয় তা। ইহাম ওই তুলতুলে ওদরে হাত বুলিয়ে আর একটু টেনে আনে মায়রাকে। উন্মুক্ত ঘাড়ে আলতো করে চুমু খেতে শিউরে উঠল মেয়েটা। নিজেকে ধাতস্থ করে লেগে আসা কণ্ঠে জানালো, হুটহাট করে আপনি এইভাবে আমাকে স্পর্শ করবেন না, বিরক্ত লাগে। ইহাম প্রতিক্রিয়া দেখালো না, ঘাড়ের কাছ থেকে মুখটাও তুলল না, বরং এভাবেই ফিসফিস করে বলল, যদি বলি এই বিরক্ত স্থায়ী, তবে মরণের আগ পর্যন্ত এই বিরক্ত তোমাকে বধ করবে। তখন এই বিরক্তির রেশ আরো এক ধাপ বেশি বিরক্ত হবে তুমি, বলদ মেয়ে। দেখুন। ইয়েস মিসেস চৌধুরী, আজ দেখব, সব দেখব, প্রতিটি ভাঁজে ভাঁজে পরতে পরতে দেখব। আমার দেখার ধরন না তোমাকে অস্বস্তি কিংবা বিতৃষ্ণায় ফেলে দেয়। মায়েরাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ইহাম আলতো করে কানের লতিতে একটা চুমু খায়। এক ভয়ঙ্কর তোলপাড়ে শিউরে মেয়েটার চোখের কপাট লাগায়। পরপরই ইহাম একটা কাপড় বেঁধে দেয় তার চোখে। ভীষণ বিস্ময়ে সে সন্দিগদ্ধ কণ্ঠে শুধালো, কি করছেন? চোখে কাপড় বাঁধছেন কেন? ইহাম তার কানের খুব কাছে মুখ নিয়ে এসেছে তা বেশ টের পাচ্ছে মেয়েটা। অজানা আশঙ্কা তার ভিতর কাঁপিয়ে তুলছে। শরীরের শিরা উপশিরায় কি যে ছুটাছুটি করছে তা বুঝতে অক্ষম সে। ইহামের একদম ফিসফিস কণ্ঠ কানের লতিতে লাগলো। চুপ, একদম চুপ। হাতটা শক্ত করে নিজের মুঠোয় নিয়ে আসে। আবারও ফিসফিস কণ্ঠ, শক্ত করে ধরে রাখবে হাতটা, একটু এদিক ওদিক করবে না। চুপচাপ যেদিকে নিয়ে যাব সেদিকে যাবে। আর মনে মনে ঠিক করে নাও, এই যে হাতটা আমার মুষ্টি চোখে এলো, এই হাত আর ছাড়া হবে না, আর না বন্ধটা ছিন্ন হতে দেব আমি। মায়েরা ভিতরটা লাভার মতো স্ফুটিত হলো। রক্তকণিকে উষ্ণ স্রোত বকবক করে প্রবাহ করলো। ভিতরে হাতুড়ি পেটা শব্দ তাকে যেন আরো আবর্তন করছিল। এই লোকটাকে কি করে বোঝাবে সে চায় না এই বন্ধনটা ছিন্ন হোক, বরং মনের সূক্ষ্ম ইচ্ছাগুলি তাকে জানান দেয় মানুষটা তাকে বুঝুক, তাকে তার মতো করে ভালো রাখুক। ওই কঠিন তার বিপরীতে কমলতা পুনর্পন্ন হোক, তার সব ইচ্ছে আহ্লাদ পূরণ করুক, তাকে সর্বদা সুকর একটা মুহূর্ত দিক। কিন্তু হায়, লোকটা যেন তার সম্পূর্ণ চাওয়ার বিপরীত। তার চাওয়া কাঙ্ক্ষিত কমলতা সিদ্ধতার বিপরীতে রুক্ষতা আর কাঠিন্য ভাব পরিপূর্ণ। ধীর গতিতে মানুষটার অনুসরণে হেঁটে যাচ্ছে সে। ঢের অনুভব করতে পারছে তাদের একতলা বাড়ির ছাদে সিঁড়ির দিকে পা বাড়িয়েছে। চোখ বাঁধা, হাত অন্য হাতে মুষ্টিমেয়, তবুও এগিয়ে যাচ্ছে সিঁড়ি ভেঙে। কি হলো আর কতক্ষণ? আমার চোখের বাঁধনটা খুলে দিন। ইহাম জবাব দিল না। এতে বরং মায়রার মেজাজ আরো খারাপই হলো। এই লোকটা এত কম কথা বলে কেন? একটু কি প্রয়োজন ছাড়া বাড়তি মিষ্টি আলাপ তার মুখে রোছে না? বিরক্তই হলো সে।
তার একটু পর ইহাম পেছন থেকে তার চোখের বাঁধন শিথিল করতে করতে ফিসফিস করে জবাব দিল। নাও, এবার চোখ খুলতে পারো। চোখের উপর বাঁধন ছাড়া পেতেই পিটপিট করে তাকালো সে, কিন্তু যেন অন্ধকারের অতলে ডুবে গিয়েছে। চোখের আইলাইনার টানা বলে একেবারেই কষলে দিতেও পারল না। তবুও আলতো করে চোখ মলে আবারও তাকালো সে। চারিদিক গুটগুটে অন্ধকার, নিচ থেকেও আলো আসছে না। শঙ্কায় কপাল জড়ো হলো তার। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, এত অন্ধকার কেন এখানে? লাইট জ্বালাচ্ছেন না কেন? কি হলো বিষয়টা? উত্তর দিচ্ছে না কেন? লোকটা কোথায়? কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তাকে এই অন্ধকার ছাদে একা ফেলে কি পালিয়ে গেল? গুটগুটে তিমির আধার নিজের কায়াটাও স্পষ্ট নয়। মায়েরা শুকনো ঢোক গিলল। ভূতে তার অনেক ভয়। ছুটে যে দৌড় দিবে তারও উপায় পাচ্ছে না। নিচ থেকে মৃদু আলো আসলেও তাকে এতক্ষণ এখানে থাকতে হতো না। ভোঁ মেরে চলে যেতে পারত। আবারও কাঠগলা ভেজানোর চেষ্টা করে দুই হাত সামনে তুলে এদিক ওদিক নাড়ালো। কি হলো? কথা বলছেন না কেন? কোথায় আপনি? এদিক ওদিক হাত নেড়েও কাউকে পাওয়া গেল না। হঠাৎ অনেকগুলি কণ্ঠের সংমিশ্রণ বেশ ভারী হয়ে কর্ণকহর স্পর্শ করল। হ্যাপি বার্থডে মাইরা। শুনশান নীরবতাকে গ্রাস করে আচমকা এমন মিশ্রণ ধ্বনি তাকে আতঙ্কে আটকে তোলে। মুহূর্তে চারপাশ জলজল করে ওঠে। ছাদের পাশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, লাইটিংও করা। এত সব করলো কখন? মায়েরা মুগ্ধ হয়ে চারপাশটা দেখল। সামনে ইহাম স্থির দাঁড়িয়ে আছে। সে পিছন ফিরল। আব্বু আম্মু ভাইয়াকে দেখে খুশিতে চোখ ভরে এলো। আজকে তার বার্থডে, অথচ এত সব সমীকরণে সে নিজেই ভুলে গিয়েছিল। এই মানুষগুলো কি যত্ন করে সবটা মনে রেখেছে। চোখ ভর্তি পানি নিয়ে ঠোঁটের কোণে চিলতে রোদ উঠে মায়রার। আদর্শ গলায় অস্ফুট বাঁকে বলে, হাবু, আম্মু। মা বাবা ঠোঁটে তখন বিজয়ী তৃপ্তির হাসি, যেন জীবনের কঠিন একটা যুদ্ধ জয়লাভ করতে পেরেছে তাকে এমন মানুষের কাছে তুলে দিয়ে। মহিন সাহেব হেসে হেসে বলে ওঠেন, দেখ না মা, ইয়ামের কর্মকাণ্ড। সেদিন 10 দিনের ছুটিতে এসেও ছেলেটা কাজের চাপে আবার ফিরে গিয়েছিল। এখন আবার তোর কারণে 3 দিনের ছুটিতে এসেছে। কাল রাতে চট্টগ্রামে থেকে সকালে বাসায় পৌঁছেছে। কোনোরকম ব্যাগপত্র রেখে আমাদের বাসায় ছুটে এসেছে। তুই ছিলি না বলে আবার ছুটেছে তোকে আনতে। এইসব ব্যবস্থাও সে করেছে তোর খুশির জন্য মা। মায়েরা হতবিহ্বলের মতো ঘাড় বাঁকিয়ে তাকায়। লোকটা ঠোঁটে আহামরি হাসি না দিকে কিংবা উচ্ছ্বাসে আহ্লাদে ফেটে না পড়ে কেবল এক টুকরো হাসি তুলে কমল কণ্ঠে বিড়বিড় করে জানালো, হ্যাপি বার্থডে ডিয়ার, মে অল দ্য উইশ অফ ইউর লাইফ বি ফুলফিলড। মায়েরা, সাগরের মাঝখানে জলোচ্ছ্বাস হয় না, ভেতরটা তেমনভাবে তলপাড় করছে তার। দাবানলের মতো চারদিক ছড়িয়ে গিয়েছে তা। অদ্ভুত এক আবেশ ছোঁয়া অনুভূতি এসে স্পর্শ করলো তার গা। মনটা শিহরণে দুলে উঠল। এই মানুষটা কি আসলে এমনটা করেছে? সব কি তার জন্যে করা? সবাই যেন কল্পনায় অবিশ্বাস্য লাগছে। তবুও তৃপ্তির একটা বিষয় অন্তঃকরণ শীতল করে তুলল। চোখগুলি দিয়ে পরপর 3 ফোঁটা পানিও নির্গত হয়ে গেল নিমেষে। আর সব কিছু নিজ হাতে যে আমি রেডি করলাম, তার বেলায় ওই মুখ ফলি তো আমায় কিছু বললো না। মায়েরা পিছন ফিরে তৈনের দিকে তাকালো। ওর মুখের রিয়াকশন দিকে ফিক করে হেসে উঠল। সাথে চোখ দিয়ে আনন্দ অশ্রুও ঝরল, যত্ন নেই। পিছন থেকে ইহাম বলল, চিন্তা নেই, শালাবাবু এর জন্য না হয় ট্রিট পাবে। আমার ট্রিটটা আমি সময় মতো নিয়ে নেব ইহাম ভাই, কথা শুধু আপনার দেওয়া নিয়ে। উপস্থিত সবাই তুহিনের কথার গোপন ইঙ্গিতটা ধরতে পারল। তবুও কারো মুখের রা রইল না। আর ফাতেমা বেগম ইতস্ত বোধ করে ইতিউতি করলেন। মঈন সাহেব স্বাভাবিকতা আনতে মাইরাকে তাড়া দিলেন কেক কাটতে। ছোটোখাটো পারিবারিক অনুষ্ঠানটা শেষ হতে হতে রাত প্রায় 1টার কাছাকাছি। সবাই যার যার রুমে চলে গিয়েছে। ইহাম নিজেও অপেক্ষা করছে মাইরার। কিছু কথা বলা জরুরি।
কাল থাকতে পারবে কিনা বলা যায় না। বাসায় কাজও আছে, এখানেও সময় দিতে হবে। সবাই তো নিজেদের রুমে চলে গিয়েছে, মেয়েটা এখনো আসছে না কেন? অধৈর্য হয়ে সে পা বাড়ালো বাইরের দিকে। তখনই মায়েরা আসল ঠিক করতে করতে রুমে ঢুকলো। ইহাম তীক্ষ্ণ চোখে এক পলক দেখল, পরক্ষণে চুপচাপ গিয়ে বিছানার উপর পা ঝুলিয়ে বসলো। মায়েরার ভিতরে তখন সংকোচ ভাব, কিছু বলতে গিয়েও পারছে না। কোথাও একটা বাধা পাচ্ছে সে, কিন্তু মনে হচ্ছে অন্তত একটা ধন্যবাদ তাকে জানানো উচিত, কিংবা কিছু জিজ্ঞাসা করা। ওদিকে ফিরে করা তার ব্যতিব্যস্ত বিভ্রান্তি ভাব সবটাই নজর বুলাচ্ছে ইহাম। সে শুধু নীরব রয়ে সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে থাকলো, মাথামোটা মেয়েটা করে কি। নিজের সাথে নিজের নীরব দ্বন্দ্বের পর নিজেকে হালকা করতে তপ্ত শ্বাস ছুড়ে সে। এদিক ঘুরে ইহামকে অমন নেশাক্ত চোখে তাকিয়ে থাকতে দেখে থমকে যায় পুরো। বিব্রত বোধ করে বিস্তর। ওই ইতস্তত বোর সাথে নিয়েই অস্থির ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকে নিশ্চুপে। ঘোর লাগা চোখে ধারালো নজরে ইয়াম খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে মেয়েটাকে। টকটকে লাল শাড়ি পরনে গায়ে, আকর্ষণীয় লতানো অঙ্গ মাথা হ্যাং করে দেয়। শরীরের কিছু ভাবও স্পষ্ট যেন। মুখে খুব বেশি প্রসাধনের ছাপ নেই, চোখে শুধু আইলাইনার টানা, ঠোঁটে হালকা লাল রঙের প্রলেপ। তবুও ইহামের এত বছরের নিভিয়ে রাখা অনল দাবানলের মতো বিস্তৃত হতে চাইছে। তাণ্ডব হচ্ছে যেন নীরবের নিঃশব্দেই। বুকের ভিতর তখন লণ্ডভণ্ড হওয়া স্পৃহার উৎপাত। এক দৃষ্টিতে সে এলোমেলো চোখে তাকিয়ে দেখছে মায়রার মুখের দিকে। তার এমন চাউনি মায়রাকে আরো বিব্রতে ফেলছে, সে স্পষ্ট। তবুও দৃষ্টি সংযত করার কোনো তাড়া নেই। ওই গভীর চোখের গাঢ় চাউনিতে তলিয়ে যাচ্ছে মায়রা। আরো বেশি তার অস্বস্তি হচ্ছে। গলা শুকিয়ে চৌচির হয়েছে, তবুও কোনো রকম ধরে আসা কণ্ঠে বলল,